তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা এই করোনার এই দুর্যোগ কালে বাসায় বসে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ, আমরা এই আশা রাখি। তোমাদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য মার্টিন লুথার কলেজ অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। এজন্য আমি কলেজের অধ্যক্ষ ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দীর্ঘদিন পরে আমি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমি বিপ্লব সমদ্দার, প্রভাষক পদার্থবিজ্ঞানে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এজন্য আমার খুবই ভালো লাগছে। তোমরা এতদিন কি পড়েছো না পড়েছো আমরা জানি না, কিন্তু আমরা আজকে যে ক্লাসগুলো নিব এর মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার মাধ্যমে তোমরা যে নাম্বার পাবে এই নাম্বারগুলো সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা প্রিটেস্ট পরীক্ষা হবে ওই পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। এই জন্য তোমরা অনলাইনের প্রত্যেকটা ক্লাস বাসায় ভালো করে দেখবে এগুলো, এবং যদি কোনো সমস্যা থাকে স্যারদের সাথে যোগাযোগ করবে, স্যারদেরকে ফোন দিবে, সমস্যাগুলো সমাধান খুঁজে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে কোন কোন লেখকের বইগুলো পড়তে হবে সে বিষয়ে আমি তোমাদেরকে একটু বলবো। আমরা প্রথম বর্ষে অর্থাৎ প্রথম পত্র ডক্টর শাহজাহান তপন স্যারের বই পড়েছিলাম। আমরা দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র বইটাও ডক্টর শাহজাহান তপন স্যারের বই পড়ব, এবং এর সাথে সহায়ক বই হিসাবে যদি আমরা একটি বই রাখতে চাই সেক্ষেত্রে প্রফেসর এটিএম শামসুর রহমান সেলু স্যারের বইটাকে আমরা নিতে পারি। বইটা খুবই ভালো। আমরা এই দুইটা বই সেকেন্ড ইয়ারে দেখব। তো আমি প্রথমে শুরু করি তোমাদের আজকে যে ক্লাস নিব, অর্থাৎ প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। ঠিক আছে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তোমরা সামনে যারা আছো তোমরা এগুলো ভালো মতো মনোযোগ দিয়ে শুনবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে লেকচারটি ফলো করবে এবং বাসায় আশা রাখি অবশ্যই পড়বে, এবং এর মাধ্যমে অবশ্যই তোমরা উপকার পাবে। আমাদের এই সময় আমাদের যা কিছু করার আছে আমরা তোমাদের জন্য তাই করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তাপগতিবিদ্যা অধ্যায়টির শুরুতেই আমরা তাপগতিবিদ্যা নিয়ে যদি বলি, অর্থাৎ তাপের গতি, তাপ এক জায়গায় থেকে আর এক জায়গায় যায়, কিভাবে যায়, তাপের রূপান্তর কিভাবে হয়, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাপ শক্তিকে অন্য শক্তিতে কিভাবে রূপান্তর করা যায়, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে তাপ খুব সহজেই পাওয়া যায়, অর্থাৎ যে কোনো জ্বালানি পোড়ালেই তাপ উৎপন্ন হয়। আবার একটি উষ্ণতর বস্তু ঠান্ডা হওয়ার সময় তাপ আপনা আপনি বেরিয়ে আসে। অন্য কোনো শক্তি তাপের ন্যায় আমরা এত সহজেই পেতে পারি না। তাই বৈজ্ঞানিকদের প্রথম পছন্দই ছিল যে কত বেশি পরিমাণ তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় তার উপায় খুঁজে বের করা। আমরা বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ ও তাপের মধ্যে একটা সঠিক সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করেন। তিনি একটি সূত্রের মাধ্যমে এই সম্পর্কটিকে প্রকাশ করেন। আমরা এই সূত্রটিকে জুলের সূত্র নামে পরিচিত, বা জুলের সূত্র বলতে পারি। তো জুলের সূত্রটা কি আমরা একটু শুনি। যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে বা তাপ শক্তিকে কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে, অর্থাৎ যে পরিমাণে তাপ বাড়বে সেই পরিমাণে কাজও বাড়বে।
এই সূত্র অনুসারে আমরা যদি কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করি এবং তাপকে এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে ডাব্লুর সমানুপাতিক এইচ, বা এখানে সমানুপাতিক চিহ্ন বা ডাব্লু সমান সমান জে এইচ। এখানে নতুন একটি ধ্রুবক এসেছে যে, এই জে কে বলা হয় জুলের ধ্রুবক। এই জে কে জুলের ধ্রুবক, এর অন্য একটি নাম রয়েছে, এর নাম হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে আসলে কি বোঝায়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি। তার আগে আমরা যদি দেখি যে এখানে এইচ ইকুয়াল টু যদি 1 হয়, এইচ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমার কত হবে, জে। ডাব্লিউ ইকুয়াল টু জে। এখান থেকেই আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা বলতে পারি। যান্ত্রিক তুল্যাঙ্ক, তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে আমি আগেই বলেছিলাম যে যদি এইচ ইকুয়াল টু 1 হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জে। তাহলে ওইখান থেকেই আমার সংজ্ঞাটা এসেছে যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে যান্ত্রিক তুল্যাঙ্ককে আমরা জে দিয়ে প্রকাশ করি। আমরা এখন সিস্টেম নিয়ে আলোচনা করব। আমরা সিস্টেম কথাটা প্রায় ব্যবহার করে থাকি। তাহলে সিস্টেম বিষয়টা কি? আমরা যদি সিস্টেমের সংজ্ঞাটা দিয়ে থাকি যে পরীক্ষা নিরীক্ষার জন্য এই জড়জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করা হয় তাকে সিস্টেম বলে। তাহলে আমরা জড়জগতের একটা নির্দিষ্ট অংশ নিব পরীক্ষার জন্য, ওই নির্দিষ্ট অংশটাকেই আমরা সিস্টেম বলবো। আর এই নির্দিষ্ট অংশের বাইরে, অর্থাৎ সিস্টেমের বাইরে যা কিছু রয়েছে তাকে আমরা পরিবেশ বলে গণ্য করতে পারি, অর্থাৎ সেটি হবে পরিবেশ। সিস্টেমের প্রকারভেদ রয়েছে। আমরা জানি যে সিস্টেম 3 প্রকার: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। অর্থাৎ এই সিস্টেমগুলো পরিবেশের উপর নির্ভর করে, অর্থাৎ এই নির্ভরশীলতার উপর ভিত্তি করেই সিস্টেমের নামগুলো হয়েছে। তো আমরা প্রথমে উন্মুক্ত সিস্টেম কাকে বলে এটি নিয়ে আলোচনা করব। উন্মুক্ত সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয় বিনিময় করে তাকে উন্মুক্ত সিস্টেম বলে। তাহলে এখানে কি কি বিনিময় করে? ভর এবং শক্তি উভয় বিনিময় করে, তাকে উন্মুক্ত সিস্টেম বলে। যদি ভরের পরিবর্তন হয় বা শক্তির পরিবর্তন হয় বা উভয়ের পরিবর্তন হয়, তাহলে সিস্টেমেরও পরিবর্তন হবে। এরপরে আসি বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম কাকে বলে? যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে। যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো মতো মন দিয়ে শোনো, যেখানে শুধু শক্তির বিনিময় হবে, ভরের বিনিময় হবে না। অর্থাৎ যদি শক্তির পরিবর্তন হয় তাহলে সিস্টেমেরও পরিবর্তন হবে। তাহলে যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে তাকে বলা হয় বদ্ধ সিস্টেম। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে বিচ্ছিন্ন সিস্টেমের সংজ্ঞাটা কেমন হবে। আগের সিস্টেমটা ছিল ভর ও শক্তি উভয় বিনিময় করে, তারপরেরটা ছিল শুধু শক্তি বিনিময় করে। তাহলে এখানে কি বিনিময় করবে? এখানে কিছুই বিনিময় করবে না। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি কিছুই বিনিময় করে না তাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আমরা এখন সিস্টেম সম্পর্কে জানলাম। 3টা সিস্টেম আমরা আলোচনা করলাম: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। আমরা এখন অভ্যন্তরীণ শক্তি নিয়ে একটু আলোচনা করব যে অভ্যন্তরীণ শক্তি কাকে বলে। প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা শক্তি নিহিত থাকে যা কাজ সম্পাদন করতে পারে বা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের গতি, স্পন্দন গতি ও আবর্তন গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণেই কিন্তু এই শক্তিকে উৎপন্ন হয়। অর্থাৎ তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে যে শক্তি উৎপন্ন হয়
তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। আমরা এখানে একটু আলোচনা করতে পারি যে আগুনের কাছে যদি আমরা একটা ধাতব বস্তু ধরি তাহলে দেখা যাবে যে সেটি বেশ গরম হয়ে উঠেছে। তাহলে সেটি কেন গরম হলো, আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে সেটি কেন গরম হলো। আমাদের কাছে মনে হয় যে আগুন থেকে একটা কিছু বস্তুতে এসে একে উত্তপ্ত করে তুলেছে। এই একটা কিছুই কিন্তু তাপ, একটা কিছুই তাপ। তাপ কোনো পদার্থ নয়, হ্যাঁ, তাপ হচ্ছে একটা প্রক্রিয়া বা বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ঘটানোর জন্য তাপ খুবই উপযুক্ত। তাপের কারণে আমাদের বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করে ফেললাম। হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ, এবং যদি আমরা এগুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করি, আশা করি এগুলো থেকে তোমাদের পরীক্ষায় অনেক কিছুই আসবে। আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী ক্লোসিয়াস, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী ক্লোসিয়াস অন্যভাবে ব্যাখ্যা করেছেন। আবার জুলের যে সূত্রটা আমরা পড়েছি, এই সূত্রটাকেও তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলা যায়। জুলের সূত্রটা তোমাদের মনে আছে, আমরা একদম শুরুতেই আলোচনা করেছিলাম। সেই সূত্রটাকে অন্যভাবে বিজ্ঞানী ক্লোসিয়াস আবার ব্যাখ্যা করেছেন। তো ক্লোসিয়াসের এই সূত্রকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা শক্তির নিত্যতা সূত্র বলা যায়। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে শক্তির নিত্যতা সূত্র বলা যায়। কিভাবে বলা যায় আমরা সূত্রটা পড়লেই বুঝতে পারবো। যখন কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয়, সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। তাহলে কি বললাম, যে সিস্টেমে যখন তাপশক্তি সরবরাহ করা হয়, সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। বাকি যে অংশ থাকে সেই অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। তাহলে এখানে তাপশক্তি দুইটা কাজে ব্যবহৃত হচ্ছে। একটি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আর একটি হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদনে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে একটি হলো তাপশক্তি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং বাকিটা সিস্টেম পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করবে। যদি আমরা কোনো সিস্টেমে ডেল্টা কিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করি এবং যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ডেল্টা ইউ হয় এবং সিস্টেম দ্বারা পরিবেশের উপর বাহ্যিক কৃত কাজের পরিমাণ ডেল্টা ডাব্লু হয়, তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লিখতে পারি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু। ডেল্টা ডাব্লুর আবার আরেকটা সমীকরণ রয়েছে, ডেল্টা কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস পি ডিভি। অর্থাৎ এই ডেল্টার পরিবর্তে আমরা ডি অক্ষরটা কখন নিয়ে আসি, অর্থাৎ ক্ষুদ্র পরিবর্তনের জন্য উপরের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণকে লেখা যায় ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে আমরা ক্লোসিয়াসের সূত্র থেকে সহজেই বলতে পারি যে আমরা কোনো সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি দিব, সেই তাপশক্তিটাই বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে এবং বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। তাহলে এখানে আমরা এই সমীকরণ থেকে আমরা শক্তির নিত্যতা সূত্রের ধারণা সহজেই পেতে পারি। তোমাদের শক্তির নিত্যতা সূত্র অবশ্যই মনে আছে না? আমরা শক্তির নিত্যতা সূত্র ক্লাস 9-এ আমরা পড়েছি। এখানে সেই সূত্রটাকে আবার অন্যভাবে একটু ব্যাখ্যা করা হলো। আমরা সম আয়তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সম আয়তন প্রক্রিয়া কাকে বলে? এখানে নাম দেখেই বোঝা যাচ্ছে যে সম আয়তন অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাকে সম আয়তন প্রক্রিয়া বলে। তাহলে এখানে কি হবে না, সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আয়তনের পরিবর্তন না হলে আবার কি হয় আমরা সেটা দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্ষেত্রে যদি আমাদের আয়তনের পরিবর্তন না হয় তাহলে সমীকরণটা কেমন আসে? সম আয়তন প্রক্রিয়ায়
কাজের কোনো পরিবর্তন হয় না। কেন কাজের পরিবর্তন হয় না? কারণ আমরা একটু আগে জেনেছি যে ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল্টা ভি। যদি এখানে আয়তনের কোনো পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে কাজের পরিবর্তনটাও শূন্য হবে। তো এই কাজের পরিবর্তন শূন্য হওয়ার কারণে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে সমীকরণ, সেই সমীকরণটিকে লেখা যায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিকিউ ইকুয়াল টু ডিইউ। অর্থাৎ এখানে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হবে তার পুরোটাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে। এটা একটু ভালো করে খেয়াল রাখবে। তো আমরা এখান থেকে বলতে পারি যে সম আয়তন প্রক্রিয়ায় কোনো সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হবে তার পুরোটাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে। তাহলে সম আয়তন প্রক্রিয়ার সংজ্ঞাটা খুবই সহজ, সেখান থেকে আমাদের নাম থেকে আমরা সংজ্ঞাটা বলতে পারি। সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেমের প্রদত্ত তাপের সম্পূর্ণটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। সমচাপ প্রক্রিয়া, এটাও নাম দেখে আমরা সংজ্ঞাটা সহজে একটু আন্দাজ করতে পারি যে সমচাপ প্রক্রিয়াও সম আয়তন প্রক্রিয়ার মতোই সংজ্ঞাটা হবে। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, এখানে কিসের পরিবর্তন হবে না? চাপের কোনো পরিবর্তন হবে না, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় তাপ স্থির থাকবে। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাই আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লিখতে পারি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। অর্থাৎ এটাকে ডেল্টা দিয়েও লেখা যায়, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হবে সেই তাপশক্তি দুইটা ক্ষেত্রেই ব্যবহার করা হবে। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতেও ব্যবহার করা হবে, সিস্টেম পরিবেশের উপর বাহ্যিক কাজও সম্পাদন করবে। সমষ্ণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এটি খুব ইম্পর্টেন্ট। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। এখানে উষ্ণতা মানে তাপমাত্রা। তো আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের উষ্ণতা স্থির থাকে তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তো তাপমাত্রার যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে কিভাবে লিখতে পারি আমরা একটু খেয়াল করি। সমষ্ণ প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ জি ইকুয়াল টু শূন্য হবে। যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না সেহেতু সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। সুতরাং ডি ইকুয়াল টু শূন্য হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আমরা লিখতে পারি কিভাবে? ডিউর যদি শূন্য বসাই তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ সমান সমান পিডিভি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে সিস্টেমে যে পরিমাণ তাপ আমরা দিব সেই তাপের সম্পূর্ণটাই দ্বারাই সিস্টেম পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করবে। অর্থাৎ এখান থেকে বলা যায় যে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের পরিমাণটা বেশি হয়। সমষ্ণ প্রক্রিয়ায় কাজের পরিমাণটা বেশি হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয়, এখানে নাম দেখে কি বোঝা যাচ্ছে যে তাপের কোনো পরিবর্তন হবে না। সমষ্ণ প্রক্রিয়া কি ছিল? তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসবে না সেই প্রক্রিয়াকে বলা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ এখানে তাপের পরিমাণ স্থির থাকবে, তাপের কোনো পরিবর্তন হবে না। তো আমরা যে সংজ্ঞাগুলো পড়লাম যে সম আয়তন প্রক্রিয়া, আয়তনের কোনো পরিবর্তন হবে না। সমচাপ প্রক্রিয়া, সেখানে চাপের কোনো পরিবর্তন হবে না। আবার
সমষ্ণ প্রক্রিয়া, সেখানে আমার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেখানে তাপের কোনো পরিবর্তন হবে না। এই চারটা প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা প্রক্রিয়ার মধ্যে যে কোনো দুইটা প্রক্রিয়া দিয়ে এদের মধ্যে পার্থক্য আসতে পারে, এদের মধ্যে তুলনা আসতে পারে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য এখান থেকে প্রশ্ন হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি শিখলাম? যে এখানে আমার সিস্টেমে কোনো তাপ যাবে না এবং সিস্টেম থেকে কোনো তাপ বাইরে আসবে না। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, তাপ স্থির থাকে, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু 0, তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লিখতে পারি ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এখানে মাইনাস ডিইউ দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস ঘটতে পারে, অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে যেতে পারে। কোন ক্ষেত্রে কমবে অভ্যন্তরীণ শক্তি, কোন ক্ষেত্রে বাড়বে, এটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে প্রথম সূত্রটার ক্ষেত্রে ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিই। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডি ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা যেটা বললাম যে কখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, আবার কখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, সেটা নিয়ে একটু আলোচনা করি। যে রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়। ভালোভাবে খেয়াল করবে শিক্ষার্থীরা, যে রুদ্ধতাপীয় প্রসারণের সময়, সংকোচনের সময় নয়, রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়। এর ফলে সিস্টেমের ভিতরে যে শক্তি থাকে, অভ্যন্তরীণ শক্তি, সেটি দ্বারা কাজ সম্পাদিত হয়, তাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে যায়, অর্থাৎ তাপমাত্রা কমে যায়, ফলে সিস্টেম শীতল হয়। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের সময় যদি এই ঘটনা ঘটে, সংকোচনের সময় কি ঘটনা ঘটে আমরা একটু দেখি। যে রুদ্ধতাপীয় সংকোচনের সময় বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। সিস্টেম নিজে কাজ করে না, বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়, ফলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ সিস্টেম উত্তপ্ত হয়। তাহলে আমরা এখানে যদি প্রশ্ন থাকে অনুধাবনমূলক প্রশ্নে, যে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কখন উত্তপ্ত হয়, আবার সিস্টেম কখন শীতল হয়, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারবো, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তোমরা বুঝেছো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কখন সিস্টেম উত্তপ্ত হবে, আবার কখন সিস্টেম শীতল হবে। এটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। সুতরাং বলা যায় রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হবে এবং রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উত্তপ্ত হবে। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝি? যে কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। এখানে কোনো পদার্থের 1 মোলের অর্থাৎ এখানে পদার্থের পরিমাণ হবে 1 মোল এবং তাপমাত্রা বৃদ্ধি করতে হবে 1 কেলভিন, অর্থাৎ কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। মোলার আপেক্ষিক তাপ বলে। মোলার আপেক্ষিক তাপ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 2 রকম হতে পারে। মোলার আপেক্ষিক তাপ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 2 রকম হতে পারে। কি কি হতে পারে? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটিকে আমরা সিপি দিয়ে প্রকাশ করি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাহলে এখানে চাপ স্থির থাকবে। তাহলে আগের সংজ্ঞাটাই আমরা বলবো, শুধু তার আগে বলে দিব যে চাপ স্থির রেখে। তাহলে আমরা সংজ্ঞাটা বলি, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে
যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ যদি হয়, আরেকটি হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটিকে সিভি দিয়ে প্রকাশ করা হয়। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে সিভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, তাহলে আমাকে এখানে আয়তন স্থির রাখতে হবে। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলা হয়। এটিকে সিভি দিয়ে প্রকাশ করা হয়। এখানে সিপি এবং সিভি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, আমরা পরবর্তী লেকচারে এগুলো নিয়ে আলোচনা করব যে এখানে সিপি এবং সিভি দুটোর মধ্যে কোনটা বড়, সিপি এবং সিভি অনুপাতের মান কত, এটি আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই সব বিষয় নিয়ে আমরা এর পরের লেকচারে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তোমরা অর্থাৎ শুরু থেকে যে বিষয়গুলো জেনেছো এই বিষয়গুলো বাসায় ভালো করে পড়বে। আগে তোমাদের বই কিনতে হবে। বই কিনে, এখন আমাদের হাতে একেবারেই সময় নেই, আমাদের এইভাবেই চালাতে হবে। অর্থাৎ আমাদের পরিস্থিতি যেভাবে চলছে আমাদেরকেও সেইভাবে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। অর্থাৎ আমাদের এইভাবেই ক্লাসগুলো ফলো করতে হবে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে ক্লাসরুমে পাবো। সেই দোয়া বা সেই প্রার্থনা তোমরা রাখো যাতে আমরা খুব তাড়াতাড়ি কলেজে মিলিত হতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং যে আলোচনাগুলো করা হলো সেইগুলো বাসায় ভালো মতো পড়তে থাকো। আবারও বলছি, যদি তোমাদের কোনো রকম এই লেকচারে সমস্যা থাকে আমাকে ফোন দিয়ে জেনে নিবে। আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।